আমরা ড্যানিয়েল ডিফোর দ্য শিপ রেকড সেইলর এই গল্পটির আলোচনা করব। এই গল্পটি তোমরা জানো, ড্যানিয়েল ডিফোর লেখা রবিনসন ক্রুশো যে উপন্যাস, বিখ্যাত একটি উপন্যাস, সেই উপন্যাসের প্রথম অংশ থেকে কিছুটা অংশ তোমাদের তুলে দেওয়া হয়েছে। এই গল্পটি রবিনসন ক্রুশোর জাহাজডুবি এবং তার নির্জন দ্বীপে বেঁচে থাকার সংগ্রামের কাহিনী এই গল্পটির মাধ্যমে লেখক তুলে ধরেছেন। তো যিনি লিখেছেন ড্যানিয়েল ডিফো, তার সম্পর্কে যদি আমাদের একটু জেনে নিতে হয় তাহলে এই কথাগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ লেখক। তিনি তার সবথেকে খ্যাতি পেয়েছিলেন এই রবিনসন ক্রুশো উপন্যাসটির জন্য, যেটি 1719 সালে প্রকাশিত হয়েছিল এবং ইংরেজি নভেলকে বা ইংরেজি উপন্যাসকে জনপ্রিয় করবার জন্য তার অবদান কিন্তু কখনোই অস্বীকার করা যাবে না। তিনি তার লেখার মধ্যে যে বাস্তববাদ, রাজনীতি, অপরাধ, ধর্ম এবং মনোবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তিনি কিন্তু তার লেখার মধ্যে এই বিষয়গুলোকে ওপর আলোকপাত করেছেন। এবার আমরা এই গল্পটির প্রসঙ্গে যদি আমরা আলোচনা করি তাহলে বলবো যে 1659 সালে 30 সেপ্টেম্বর রবিনসন ক্রুশো একটি ভয়াবহ ঝড়ের সময় জাহাজডুবির শিকার হয়ে একটা দ্বীপে এসে পৌঁছান এবং তার যারা সঙ্গীরা ছিল তারা সকলেই প্রায় মারা যান এবং ক্রুশো নিজেকে একটি নির্জন দ্বীপে নিজেকে দেখতে পান। সেখানে না ছিল তার খাবার, না ছিল তার বাড়ি, না ছিল তার কোনো পোশাক আশাক। এবং এই গল্পের মধ্যে দিয়ে লেখক আমাদের দেখিয়েছেন যে ক্রুশো, যে এই গল্পের মূল চরিত্র, তার কত সাহস এবং আত্মনির্ভরতার মাধ্যমে বেঁচে থাকার যে লড়াই, তাতে কিন্তু এই রবিনসন ক্রুশো জয়লাভ করেছে। তার কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এই দ্বীপে তিনি একটি জীবন গড়ে তুলেছিলেন কিভাবে, সেটিও কিন্তু লেখক এই গল্পের মধ্যে দিয়ে আমাদের দেখিয়েছেন। এবং ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে দ্বীপে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু মানুষ তার নিজের প্রয়োজনে শিখে নেয়, সে কথাও, সেই শিক্ষাও কিন্তু এই গল্পের মধ্যে দিয়ে আমরা পাচ্ছি। যার ফলে এই গল্পটি, যারা তোমরা অ্যাডভেঞ্চার প্রিয়, যারা অ্যাডভেঞ্চারের গল্প পড়তে ভালোবাসো, তাদের জন্য একটি আদর্শ গল্প হচ্ছে এটি। এবং রবিনসন ক্রুশো একটি ট্র্যাভেলগ হিসেবে ইংরেজি সাহিত্যে একটা অমর গল্পের একটা ঐতিহ্য বহন করে আসছে। সুতরাং এই গল্পটি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আশা করি। তো চলো এবার আমরা লাইন বাই লাইন এই গল্পটির অর্থ বুঝে নেবার চেষ্টা করি। আমরা গল্পটির লাইন বাই লাইন এবার বুঝে নেবার চেষ্টা করি। দেখো, অন সেপ্টেম্বর 30, 1659, I, miserable Robinson Crusoe, being shipwrecked during a violent storm, came on shore on this dismal island. তাহলে সেপ্টেম্বরের 30 তারিখ 1659 সাল। আই বলতে এখানে কবি মানে লেখক ফার্স্ট পার্সন ন্যারেটর হিসেবে আমাদের রবিনসন ক্রুশোকেই বোঝাচ্ছেন। সেই রবিনসন ক্রুশো, মিজারেবল অর্থাৎ দুর্দশাগ্রস্ত রবিনসন ক্রুশো, তিনি একটি জাহাজডুবির শিকার হয়ে একটা দ্বীপে এসে পৌঁছিয়েছেন, যেটি একটি বিষণ্ণ, নিস্তব্ধ, নিস্তরঙ্গ দ্বীপ। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার। আমি এই দ্বীপটিকে একটি হতাশার দ্বীপ বলেই অভিহিত করতে পারি। আই ওয়াজ অলমোস্ট ডেড। আমার অবস্থা হয়েছে প্রায় মৃতপ্রায়। অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রোন্ড। আমার এই যে জাহাজের বাকি যারা সঙ্গী, তাদের অধিকাংশ মানুষই কিন্তু তারা জলে ডুবে গেছে। আই হ্যাড নাইদার ফুড, হাউস নর ক্লোথস। আমার না আছে কোনো খাবার, না আছে কোনো বাড়ির সংস্থা, না আছে কোনো পোশাক আশাক। আই ফিয়ার্ড আই উড বি ডিভোর্ড বাই ওয়াইল্ড বিস্টস। আমার ভয় লাগতে লাগলো, কারণ আমার আশঙ্কা হচ্ছে এটাই যে কোনো বন্য জন্তুরা হয়তো বা আমাকে গোগ্রাসে গিলে ফেলবে। When night came, I slept in a tree for fear of wild creatures. যখন রাত্রি এলো, আমি
গাছের ওপরে আশ্রয় নিলাম, ওখানেই শুয়ে পড়লাম। কারণ আমাদের এই ওয়াইল্ড ক্রিচার্স অর্থাৎ বন্য জন্তুদের আমার খুব ভয় করতে লাগলো। ইট রেইনড অল নাইট, সারা রাত ধরেই কিন্তু বৃষ্টি পড়তে লাগলো। দ্য রেইন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে উইথ গাস্টস অফ উইন্ড। পরের দিনকেও বৃষ্টি কমল না, বরং তার সঙ্গে ঝোড়ো হাওয়া চলতে শুরু করলো। অনলি এ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার। আমি যেখান থেকে তীরে বসে যেখান থেকে আমি নজর দিচ্ছিলাম যা সমুদ্রের দিকে, সেখানে আমি দেখতে পেলাম শুধুমাত্র আমার জাহাজের ভেঙে যাওয়া কিছু অংশই কিন্তু আমার নজরে পড়তে লাগলো। আই সোয়াম টু দ্য রেক টু রেস্কিউ অ্যান্ড সিকিউর ফর মাই সার্ভাইভাল সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস। সুতরাং আমি সাঁতরে যেই ভগ্ন অংশটুকু দেখতে পাচ্ছিলাম সেই জায়গায় আমি সাঁতরে চলে গেলাম। কিছু যদি উদ্ধার করা যায় এবং কিছু যদি নিরাপত্তা আমার নিজের জন্য আমি সুনিশ্চিত করতে পারি, কারণ আমাকে এখানে সারভাইভ করতে হবে, অর্থাৎ বেঁচে থাকতে হবে কিছু খাবার এবং কিছু আনুষঙ্গিক জিনিসপত্রের মাধ্যমে। আই ওয়াজ এবল টু রিকালেক্ট সাম উড, কেবল, স্ট্রিং, এ নাইফ, নেইলস অ্যান্ড এ গান। আমি সংগ্রহ করতে পারলাম কি কি? কিছু কাঠ, একটা তার, একটা দড়ি, একটা ছুরি, কতগুলো পেরেক এবং একটি বন্দুক। আই অলসো কালেক্টেড এ হ্যামক। আমি একটা ওই ক্যাম্প খাট টাইপের যে জিনিসগুলো হয়, যেগুলো ফিতে দিয়ে বাঁধা থাকে, এরকম ধরনের একটা খাট বা ওই ফিতে দেওয়া দড়ি কিছু আমি কালেক্ট করলাম। আর সাম ক্যানভাস, কিছু কাপড় চোপড়ও সেখান থেকে পেলাম। উইথ হুইচ আই মেড এ টেন্ট, যেটা দিয়ে আমি একটি টেন্ট বা তাঁবু তৈরি করলাম। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার, আর আমি কিছু কালি এবং কিছু কাগজ সেখান থেকে সংগ্রহ করলাম। আই অলসো ফাউন্ড সাম মানি, বাট দে ওয়ার আনলেস টু মি ইন দিস ব্যারেন আইল্যান্ড। কিন্তু কিছু টাকাও কিন্তু আমি সেখান থেকে সংগ্রহ করতে পেরেছিলাম, কিন্তু আমি জানতাম যে এই বন্ধা দ্বীপে এগুলো আমার কাছে অর্থহীন। আই ওয়াজ সাম 100 leagues আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ ট্রেড অফ ম্যানকাইন্ড। আমি সমুদ্রের বহু দূরে কোনো এক অজানা দ্বীপে, যেটা মনুষ্য জগৎ থেকে বহু দূরে, আমি একটা নিস্তব্ধ নিস্তরঙ্গ দ্বীপে, একটা বিষণ্ণ দ্বীপে এসে পড়েছি, যেখানে হয়তো আমার খোঁজ কেউই পাবে না। আই ওয়াজ কনভিন্সড আই হ্যাড টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ অ্যালোন ইন দিস ওয়াইল্ড ডেসোলেট আইল্যান্ড। আমার এই বিষয়ে স্থির একটা বিশ্বাস হচ্ছিল যে এইরকম ধরনের বন্য এবং একটা নিস্তব্ধ নিস্তরঙ্গ দ্বীপেই হয়তোবা আমার সারা জীবনটাই কাটাতে হবে। এটা তিনি অনুমান করছিলেন, ভাবছিলেন। I searched for long a place of safe habitation. এবার আমি একটু ঘুরতে লাগলাম, সন্ধান করতে লাগলাম কোথায় একটুখানি বাসস্থান তৈরি করব আমি। I found a little plain on the side of a rising hill. আমি দেখতে পেলাম একটা সুউচ্চ পাহাড়ের একটা সামনের দিকে একটা ফাঁকা জায়গা, এবং যেখানে একটু সমতল ভূমি। On the rocky wall of the hill there was a hollow place worn in like the entrance to a cave. এবং ওই যে পাহাড়, সেই পাহাড়ের গায়ে দেখলাম একটা বিশাল বড় গর্ত, যেখান দিয়ে একটা গুহার মতন জিনিস তৈরি হয়েছে। On the flat of the green just before this hollow I resolved to pitch my tent. আর ওই পাহাড়ের ঠিক উল্টো দিকে ছিল একটা সমভূমি, যেখানে আমি মনে করলাম যে সেই জায়গাতেই কিন্তু আমার তাঁবুটা আমি খাটিয়ে ফেলি। আই কাট দ্য উড আই কালেক্টেড ইন্টু স্টেকস। আমি যে কাঠগুলো সংগ্রহ করেছিলাম ছোট ছোট কয়েকটা খুঁটির আমি তাই দিয়ে বানিয়ে ফেললাম। আই ড্রোভ দেম ইন্টু দ্য গ্রাউন্ড ইন এ সেমি সার্কেল অ্যারাউন্ড মাই টেন্ট। অর্ধ বৃত্তাকারে আমি ওই ছোট্ট ছোট্ট যে খুঁটিগুলো তৈরি করলাম সেগুলোকে পুঁতে দিতে লাগলাম আমার টেন্টের চারিধার দিয়ে। দ্য স্টেক স্টুড 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার। প্রত্যেকটা খুঁটি একটার থেকে আরেকটার দূরত্ব হলো 6 ইঞ্চ করে।
I put the cable I had rescued from the ship around the stakes in a manner of a fence. আর আমি কেবল মানে যে তারটা সংগ্রহ করেছিলাম সেই তারটা আমি ওই খুঁটিগুলোর গা দিয়ে আস্তে আস্তে করে বেড় দিয়ে সেটাকে জড়িয়ে ফেললাম, যেন মনে হচ্ছে ওটা একটা বেড়ার কাজ করছে। I used a short ladder to go over the fence. আমি ছোট্ট একটা মইকে ব্যবহার করছিলাম এপাশ থেকে ওপাশে প্রবেশ করবার জন্য, ওই বেড়াটাকে ডিঙিয়ে যাওয়ার জন্য। Once in, I withdrew the ladder after me so that I was completely fortified against the world outside. Into this tent, I brought all my stores and provisions. আর যখনই আমি এই বেড়ার মধ্যে ঢুকে পড়ছিলাম, বেড়াটা টপকে আমার ওই টেন্টের মধ্যে ঢুকে পড়ছিলাম, আমি কিন্তু মইটাকে আমার সঙ্গে সেখানে নিয়ে যাচ্ছিলাম, যাতে করে আমি সম্পূর্ণভাবে সুরক্ষিত হতে পারি আমার এই চারিপাশের যে জগৎ সেখান থেকে। কারণ আমি এই আস্তে আস্তে এই টেন্টের মধ্যেই আমি যত আমার প্রভিশনস মানে যে সমস্ত জিনিসগুলো আমি সংগ্রহ করেছিলাম, যে রসদগুলো আমি সংগ্রহ করেছিলাম, তা একে একে সেই টেন্টের মধ্যে এনে আমি সংগ্রহ করে রাখতে লাগলাম। আফটার আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড ফর 10 or 12 days, এরকমভাবে প্রায় 10 থেকে 12 দিন সময় কেটে গেল। ইট অকার্ড টু মি দ্যাট আই উড লুজ দ্য মেজার অফ টাইম। আমার মনে হতে লাগলো আমি বোধহয় সময় সম্পর্কে খুব একটা ভালো ধারণা করতে পারছি না। দিস ওয়াজ বিকজ আই হ্যাড নাইদার ওয়াচ নর ক্যালেন্ডার। টু প্রিভেন্ট দিস আই cut with my knife upon a large post the date of my landing. এবার কি হলো? This was because I had neither watch nor calendar. আমার মনে হলো আমার কাছে কোনো ঘড়িও নেই, আমার কাছে কোনো ক্যালেন্ডারও নেই। টু প্রিভেন্ট দিস, এটাকে প্রতিরোধ করবার জন্য বা এটাকে এই যে সমস্যা সেটাকে সমাধান করবার জন্য I cut with my knife upon a large post of date of my landing. আমি কি করলাম? ছুরি দিয়ে একটা বড় গাছের বা একটা বড় যে একটা কাঠ, সেই কাঠের ওপরে একটা দাগ দিতে লাগলাম। আই পুট এ নচ উইথ মাই নাইফ ফর এভরি ডে। এবং এইভাবে আমি প্রত্যেক দিন একটা করে দাগ সেই কাঠের দণ্ডের ওপর দিতে লাগলাম, যাতে করে আমার এই দিনের হিসেবগুলো সেখানে আমি রাখতে পারি। আফটার এ লং স্পেল অফ রেইন আই স সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7th November. তাহলে 30শে সেপ্টেম্বর সে এসেছিল, 7ই নভেম্বর সেখানে দেখা গেল একটা ফেয়ার ওয়েদার। তখন বৃষ্টি কমে গেছে, একটা সুন্দর আবহাওয়া বিরাজ করতে শুরু করলো। আই স্পেন্ট দ্য নেক্সট কাপল অফ ডেজ মেকিং small wood boxes to keep my provisions dry from the rain. তখন আমি কি করলাম? আমি বাকি দিনগুলোতে আমার যে কাঠের যে বাক্সটা আমি নিয়ে এসেছিলাম সেখানে এই সব জিনিসগুলোকে ঢুকিয়ে রেখেছিলাম, সেইগুলো রৌদ্রের মধ্যে শুকিয়ে নিতে লাগলাম, যাতে করে সেই রৌদ্রের যে ড্যাম্পনেস, বৃষ্টির যে ড্যাম্পনেস সেটা কেটে যায়। Among the things I rescued from the ship there was a small bag of corns meant for poultry feed. আমি যে জিনিসগুলো সংগ্রহ করেছিলাম তার মধ্যে একটা ছোট্ট ব্যাগ ছিল, যে ব্যাগের মধ্যে কিছু শস্য দানা ছিল, যেগুলো পোলট্রি খাবার হিসেবে আমরা নিয়ে এসেছিলাম। মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভাউরড বাই র্যাটস। এদের মধ্যে বেশিরভাগ অংশটুকুই কিন্তু ইঁদুরেরা খেয়ে নষ্ট করে ফেলেছে। আই স নাথিং বাট হাস্কস অ্যান্ড ডাস্কস ইন দ্য ব্যাগ। আমি ওই ব্যাগের মধ্যে শস্যদানার কিছুমাত্র পেলাম না, শুধু খোসা এবং কিছু ধুলোই পেলাম। আই এমটিড দ্য কন্টেন্টস আউটসাইড মাই ওয়াল। এবং এই টেন্টের মধ্যে যে জানালা ছিল সেই জানালা দিয়ে আমি আমার ব্যাগের ভেতরে যাচ্ছিল সেটাই বাইরে ঝেড়ে ফেলে দিলাম। দিস ওয়াজ লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেন্স। ওই বৃষ্টি হচ্ছিল তার আগেই কিন্তু আমি এই কাজটা করেছিলাম। A month later, I discovered green stalks sprouting out of the ground. এবং 1 মাস পর আমি দেখলাম ছোট ছোট যে সবুজ গাছের একটা আভা, সবুজের একটা আভা, সেটা কিন্তু আমি লক্ষ্য করলাম। I was astonished to discover it was perfect green barley. এবং আমার মনে হলো এটা একদম বার্লি। By the
জুন 1660 আই হ্যাড গেইনড সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার, এবং মোটামুটিভাবে জুন মাস 1660 আমি আমার খাবারের সন্ধান এবং বাসস্থানের মোটামুটি একটা ব্যবস্থা করে ফেলেছিলাম। ইন দ্য সেম মান্থ আই ডেভেলপড এ হাই ফিভার অ্যান্ড লে উইক অ্যান্ড থ্রাস্টি, কিন্তু সেই মাসেই আমি প্রচণ্ড জ্বরের মধ্যে পড়ে গিয়েছিলাম এবং শয্যাশায়ী হয়ে পড়েছিলাম এবং অত্যন্ত তৃষ্ণার্ত ছিলাম। আই রিকভার্ড অ্যারাউন্ড 30th, আমি 30 তারিখ নাগাদ মোটামুটিভাবে একটু সেরে উঠেছিলাম, অ্যান্ড গ্র্যাজুয়ালি ফেল্ট স্ট্রঙ্গার দ্যান দ্য ডে বিফোর, এবং আমার মনে হতে লাগলো আগের থেকে আমি অনেকটাই কিন্তু সুস্থ বোধ করছি। আজকে তোমাদের সঙ্গে আমি এইটুকুই বললাম। এর পরের অংশে কিন্তু আমি বাকি অংশটার বাংলা অনুবাদ তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা করছি তোমরা গল্পটিকে ভালোভাবে বুঝতে পারছো। পরের পর্বের দিকে তোমরা একটু অপেক্ষা করো, আমি পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি।